ইউএস ইরান যুদ্ধে ভারতীয় শেয়ার মার্কেটের কী অবস্থা হতে পারে, কেমন প্রভাব পড়তে পারে, কোন সেক্টরগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত, কোন সেক্টরগুলোর থেকে আমাদের চোখ সরিয়ে নেওয়া উচিত, কী ধরনের ঘটনা ঘটেছে এবং যুদ্ধ পরিস্থিতিতে কেমনভাবে আমাদের হ্যান্ডেল করা উচিত, আমরা কেমনভাবে নিজেদের পোর্টফোলিওকে বাঁচানোর চেষ্টা করব বা নতুন পোর্টফোলিও কখন তৈরি করব, তো ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ নতুন স্টক কখন কিনবো, কোনগুলোকে অ্যাভয়েড করবে, এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি এবং খুবই প্রাসঙ্গিক আলোচনা এই মুহূর্তে। আমরা এর আগে জিডিপির গ্রোথ একটা ভালো আশা করেছিলাম, ভালো জিনিস, যে খুব ভালো রেজাল্টও করেছিল, কিন্তু দেখুন জিওপলিটিক্যাল ইস্যু কিন্তু তাকে কি করছে, থামিয়ে দিচ্ছে। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে সাধারণত যখন কোনো জিওপলিটিক্যাল ইস্যু বড় তৈরি হয়, বিশেষত যুদ্ধ তৈরি হয়, তখন কেমনভাবে কীরকম ধরনের ঘটনা করতে পারে। আপনাদের প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে সুররঞ্জন ট্রেডিং লেভেল আমি স্বাগত জানাচ্ছি এবং এই বিষয়টাকে নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মুহূর্তে সবাই জানেন যে একটা সিচুয়েশন চলছে, ওয়ার সিচুয়েশন চলছে ইউএস এবং ইরানের মধ্যে, এবং সিচুয়েশন চলছে বলবো না, ইরান কিন্তু রীতিমতো হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যা হয় দেখা যাবে, আমরা এবার লড়ে যাব। আর ইউএসও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হচ্ছে। ট্রাম্প যেহেতু বিভিন্ন রকম মন্তব্য করছেন, তবে তার 180 ডিগ্রি ঘুরতে খানিকক্ষণ সময় লাগে, তো তিনি যা মন্তব্য করছেন যে অনেক টিকটিক হলো, এর একটা রেজাল্ট ফাইনাল করে দিই। সুতরাং দুপক্ষই কিন্তু সিরিয়াস মনে হচ্ছে এবং ধীরে ধীরে এই আগুন কিন্তু অনেক জায়গাতে জ্বলতে পারে। তো আমরা সেই সমস্ত বিষয়গুলোকে বুঝবো এবং দেখার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে একটা, আমরা কোনগুলো সেক্টরগুলো অ্যাভয়েড করা উচিত, কোনগুলোতে আমরা অপরচুনিটিস তৈরি করব বা অপরচুনিটিস তৈরি হতে পারে, আমরা সেই সুযোগটাকে নেব। তো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করছি। প্রথম নাম্বার হচ্ছে, আপনাকে যদি এই জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে হয়, যাদের আপনার যদি হাতের সময় থাকে তবে ভিডিওটা শুনুন। আমরা জানেন যে আমি একটু ডিপেজি বর্ণনা করি বা বক্তব্য রাখি। তো আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি সম্পর্কে আপনার একটু ন্যূনতম ধারণা কিন্তু থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট। কখনোই যুদ্ধ এবং জিওপলিটিক্যাল ইস্যু হলে একটা দেশের নয়, সুতরাং একজনের সঙ্গে আরেকজন ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের উপর কেমনভাবে ইম্প্যাক্ট পড়ছে সেটা কিন্তু বুঝতে হবে। তাহলে তার জন্য প্রথমেই বুঝতে হয় যে ওয়ার্ল্ড সিচুয়েশন এক্স্যাক্টলি কী হয় বা কী হতে পারে। তো আমরা কোন জায়গাতে গোলমালটা হচ্ছে, গোলমালটা হচ্ছে মিডল ইস্টে। মিডল ইস্টে যদি ডিস্টারবেন্স থাকে, তাহলে সব থেকে প্রথমেই আপনার কার গলা চিপে ধরবে বা কে হচ্ছে সব থেকে কাছের জিনিস যেটা নিয়ে গোলমাল শুরু হবে, সেটা হচ্ছে ক্রুড অয়েল বা কাঁচা তেল। কাঁচা তেল, এখানে মিডল ওয়েস্ট থেকেই তো আমরা কাঁচা তেলকে ম্যাক্সিমাম আমদানি করি। 80 থেকে 85% তেল আমরা আমদানি করি এবং 60%-এর উপরে আমাদের টোটাল যা তেল লাগে তার 60%-এর উপরে কিন্তু মিডল ইস্ট থেকেই আমাদের মোটামুটিভাবে আসে। তো এই যে জায়গাটা থেকে আসছে মিডল ইস্ট থেকে, তাহলে কোন পথে আসছে না, যদি আপনি একটু ভূগোলটাকে সামান্য দেখেন, যে সাপ্লাই চেনটা যেখান থেকে আসছে, সেখানে হরমুজ প্রণালী, অর্থাৎ সেটি কিন্তু ইরানের পাশেই একটা ছোটো একটাই কিলোমিটার 30, আমার ঠিক ডেটাটা মনে পড়ছে না, 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে একটা সরু জায়গা, 33 কিলোমিটার ধরে নিন, তো 33 কিলোমিটারের একটা সরু জায়গা। তো সেই জায়গাটার মধ্য দিয়ে কিন্তু সেই গাড়িগুলো আসছে, ইরাক থেকে জাহাজগুলো আসছে। তো ওটা ডিস্টার্ব করলে এটাও ডিস্টার্ব হবে, এবং ইরান কিন্তু একটা অত্যন্ত বড় একটা তেল উৎপাদক সংস্থা, দেশ যেখান থেকে আমরা তেল নিই। তাহলে সাপ্লাই চেন কিন্তু ডিস্টার্ব হবে। যেখান থেকে আমরা মেজর অয়েল প্রডিউসিং নেশন যেগুলো, সেখান থেকে যখন আমি ওয়ার চলছে, তাহলে তারা কিন্তু তেল আমাকে বিক্রি করবে না তা নয়, তেল বিক্রি করবে, কিন্তু হয়তো কিছুটা ডিলে হতে পারে, দাম বাড়তে পারে, আর চাহিদা বাড়বে। সুতরাং আমরা কি হবে, তখন আমাদের কিন্তু ক্রুড অয়েলের প্রাইসে আমরা একটা স্পাইক দেখতে পাবো, একটা ওপরের দিকে বৃদ্ধি দেখতে পাবো। স্বাভাবিকভাবে আমরা চার্টে কিন্তু সেটা দেখতে পাবেনই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এবারে এর সাথে, এর সঙ্গে সঙ্গেই যখনই ক্রুড অয়েলের দাম বেড়ে যাবে, তখনই তার সঙ্গে সঙ্গে পিছু পিছু হানা দেবে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি আস্তে আস্তে ধীরে 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 কী করবে না, আপনার দোরগোড়াতে কড়া নাড়বে। ইন্ডিয়া তার প্রয়োজনীয় তেলের, যে আমি বললাম যে 80 থেকে 85% ইম্পোর্ট করছে, তাহলে এত শতাংশ যদি ইম্পোর্ট করে, তাহলে তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে ওভারঅল মার্কেটে জিনিসপত্রের দাম বাড়বে কি বাড়বে না, দাম বাড়বে। পাশাপাশি ফরেন যারা ইনভেস্টার রয়েছেন, তারা কি ভাববে, তারা কি ভাবে যে যুদ্ধ যখন হচ্ছে বাবা, তখন সাধারণ মার্কেট থেকে টাকা তুলে নাও, ইমার্জিং মার্কেট থেকে তখন কি করবে, টাকা তুলে নেবে। তার পরিবর্তে সেই টাকাগুলো, সেই কাঁড়ি টাকাগুলো তারা কি করবেন না, কোনো সেফ হ্যাভেন অ্যাসেটে তারা
লাগিয়ে দেবেন বা ইনভেস্ট করবেন। তো সেভ হেভেন অ্যাসেট আমরা সবাই জানি কাদেরকে বলা হয়। সেভ হেভেন অ্যাসেট এখনও পর্যন্ত গোল্ড নিশ্চিতভাবে, হ্যাঁ কিছুটা সিলভার, যদিও তাকে একবারে পুরোপুরি বলা হয় না, কিন্তু এই মুহূর্তে তার দাম ভালো সিলভার, এবং ডলারকে এখনও পর্যন্ত মনে করা হয়। তো তখন কি হবে, আর ডলারের দাম যদি বাড়তে থাকে তাহলে উল্টি দিয়ে দেখুন আপনার টাকার দাম কমতে থাকবে। তাহলে টাকার দাম যদি কমতে থাকে, উইক হতে থাকে, তাহলে তো মার্কেট থেকে এমনিতেই ইনভেস্টাররা টাকা তুলে নিয়েছেন, ডলারের দাম বেড়ে গেছে, টাকার দাম পড়ে যাবে, আপনার হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ইমার্জিং মার্কেট থেকে স্টক মার্কেট থেকে টাকা তুলে নিয়ে চলে যাবে ইনভেস্টাররা। সুতরাং আমাদের মেন মার্কেট ইন্ডেক্স মার্কেট কিন্তু কমে যাবে, এবং এখানে আমরা দেখতে পাবো কমোডিটিস হিসেবে গোল্ডে স্পাইক আসবে, আমরা ক্রুড অয়েলের স্পাইক আসবে, এগুলো আসবে নর্মালভাবে। এবার এইটুকু তো আমরা বুঝে নিলাম, এইটুকু বুঝে নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে বিনিয়োগ তাহলে আমরা বিরত থাকব না বিনিয়োগ করব না কি করব। প্রথমে কিন্তু সত্যি কথা বলতে গেলে হবে যে কোথায় বিনিয়োগ থেকে বিরত থাকবেন সেটাকে কিন্তু আমার বোঝার দরকার। বিনিয়োগ থেকে বিরত থাকবো কোথায়, ইনভেস্ট করি আর না করি, নতুন করে আমি সঠিক জায়গাতে যেন ভুল জায়গাতে যেন ইনভেস্ট না করে ফেলি, তাহলে কিন্তু আমার বিপদ হবে। তো যেগুলো থেকে আমাদেরকে অ্যাবসলিউটলি দূরে থাকা উচিত সেইগুলোকে দেখতে হবে, তেল থেকে যেগুলোর ওপরে যেগুলো নির্ভরশীল। নাম্বার 1 যেমন হচ্ছে অ্যাভিয়েশন সেক্টর এবং আমরা পেন্ট সেক্টর। পেন্ট তৈরি করার জন্য মেন র মেটেরিয়াল কী লাগে না, ক্রুড অয়েলের ডেরিভেটিভস লাগছে, ক্রুড অয়েল লাগছে। তাহলে তাদের দাম যদি বেড়ে যায় তাহলে অপারেটিং কস্ট বেড়ে যাবে কি বেড়ে যাবে না, স্বাভাবিকভাবে অপারেটিং কস্ট বেড়ে যাবে। আর অপারেটিং কস্ট যদি বেড়ে যায় তাহলে অবশ্যই তাদের কি হবে না, প্রফিট মার্জিন তাদের কী হবে, কমে যাবে। সুতরাং সেই সমস্ত কোম্পানি, যে সমস্ত পেন্ট কোম্পানি বলুন, অ্যাভিয়েশন কোম্পানি বলুন, সেক্টর বলুন, যেগুলো তেলের ডেরিভেটিভ নিয়ে কাজ করে, তেলের দাম বেড়ে যাওয়ার জন্য তাদের মুনাফা কমে যাচ্ছে, সুতরাং তাদের শেয়ার মার্কেটে তাদের দাম কমে যাবে। দ্বিতীয় নম্বর টায়ার এবং এফএমসিজি সেক্টর। একটা এফএমসিজি সেক্টরে একটা দুর্দান্ত উত্থান হওয়ার কথা ছিল যে কনজিউমারের জন্য, কিন্তু দেখুন এবার এফএমসিজি সেক্টরে একটা বাধা পড়বে এবং টায়ার কোম্পানিতেও বাধা পড়বে। কেন, এই দুটো কোম্পানি কিন্তু ক্রুড অয়েল কিন্তু ব্যবহার করে থাকে, ক্রুড অয়েল ব্যবহার হয়ে থাকে। তাহলে এফএমসিজি সেক্টর এবং ট্রান্সপোর্টেশন, এফএমসিজি সেক্টরের জন্য কী ব্যাপার, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেল, দাম বেড়ে গেছে, অর্থাৎ তাদের এক জায়গা থেকে দেশের আর এক জায়গা পর্যন্ত নিয়ে আসতে যে টাকাটা খরচ হচ্ছে বা ভাড়া পড়ছে তাদের, সেটার উপর দাম বাড়বে। সুতরাং আর 5 টাকাতে আপনি বিস্কুট নাও পেতে পারেন। সুতরাং তাদের বা এখন হয়তো তারা দাম বাড়াচ্ছে না, কিন্তু কি হবে না, তাদের তো মুনাফাতে হবে, কাটিং হবে, সুতরাং চাপ পড়বে। আর একটা ব্যাপার হচ্ছে যখন ইনফ্লেশন বাড়বে তখন সাধারণ মানুষের যে পারচেসিং পাওয়ার, মানে ক্রয় ক্ষমতা যাকে বলা হয়, সেই ক্রয় ক্ষমতা কিন্তু কমবে। তাহলে সেটা কিন্তু সেলসে ডাইরেক্ট হিট করবে, সেই সমস্ত কোম্পানিগুলো সেলসে ডাইরেক্ট হিট করবে। মানুষ যদি না কেনে, মানুষ তো কালকে উড়োজাহাজ কিনতে যায় না, মানুষ তো বিস্কুট, চাল, ডাল, গম, যেগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলোকেই কিনতে যায়। সুতরাং যদি মুদ্রাস্ফীতি হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু সেগুলোকে আর কিনতে যাবে না, তাদের ওই সমস্ত কোম্পানিগুলোর সেলসে কিন্তু ডাইরেক্ট হিট করবে। এবারে দ্বিতীয় নম্বর হচ্ছে ওএমসিস যেগুলো রয়েছে, অর্থাৎ অয়েল মার্কেটিং কোম্পানিজ। অর্থাৎ তারা কি করছে না, দেখুন কিছু কিছু কোম্পানি আছে যারা তো তেলটাকে লোকেদের কাছে বিক্রি করে, আমি কোম্পানিগুলোর নাম বলছি না, আমি একটা কোম্পানির নাম বলতে পারবো না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করুন যেগুলো সরকার তেলের দাম বাড়তে দিচ্ছে না, কিন্তু ABC এই কোম্পানিগুলো তেল বিক্রি করে সাধারণ লোকেদেরকে, কিন্তু সরকার কন্ট্রোল করছে, দেখো লোকেদের সুবিধার্থে আমি দাম বাড়াতে দেবো না। তেলের দাম বেড়েছে, ক্রুড অয়েলের দাম বেড়েছে, কিন্তু আমি দাম বাড়াবো না, কারণ ভোটের ব্যাপার রয়েছে, লোকজনদের ব্যাপার রয়েছে, আমি দাম বাড়াতে দেবো না। তাহলে যারা তেল বিক্রি করছিল আমাদেরকে, পাম্পে যে আমরা তেল ভরছিলাম, তাহলে তাদের মুনাফাটা কী হলো বলুন দেখিনি, তারা বেশি দামে কিনবে কিন্তু বেশি দাম বাড়াতে পারবে না। তাহলে তাদের কি করবে না, আন্ডার রিকভারি একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে তাদের কিন্তু লস বুক করতে হতে পারে, যেটাকে আন্ডার রিকভারি বলা হয়। এবারে জিনিসগুলোকে আমরা বুঝলাম। এবারে যদি আরও একটু নজর দেন তাহলে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কোন সেক্টরে দেখে এবার আমরা তাহলে ওয়াচ করবো, কোনগুলো তো করবো না বুঝে গেলাম, কোনগুলো তো ওয়াচ করবো, কোনগুলো সুযোগ তৈরি হতে পারে। তো দেখুন, কারো সর্বনাশ কারো পৌষ মাস তো আমরা জানি, তাহলে যুদ্ধে এত লোক হতাহত হচ্ছে, অমুক হবে তমুক হবে, প্রচুর খারাপ অবস্থা হবে, কোনো দেশ দেউলিয়া হয়ে যেতে পারে, যা খুশি হতে পারে। তো এই অবস্থাতে আমাদের সুযোগও কিন্তু থাকবে, সেই সুযোগগুলো কোন জায়গাতে থাকবে, কোন জায়গাতে ফোকাস করবো, যার মধ্যে প্রথমেই হচ্ছে যারা তেল তুলছে মাটি থেকে, যারা তেল তুলছে। দেখুন তেল আমাদের দেশে 80 থেকে 85% বললাম বাইরে থেকে নিয়ে আসে, তাহলে 20% তেল তো আমাদের দেশ থেকে তোলা হয়। তাহলে খোঁজ করার চেষ্টা করুন তো কোন কোম্পানিগুলো তেল তোলে। তাহলে যে কোম্পানিগুলো তেল তুলছিল, তেলের দাম যদি বাড়ে তাহলে তাদের প্রোডাক্ট তো তেল,
তাহলে তাদের প্রোডাক্টটাতে বেশি দামে বিক্রি করতে পারবে এবার, তাহলে তাদের মুনাফা হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। কোম্পানির নাম আমি বলবো না, যে সমস্ত কোম্পানিগুলোকে বোঝার চেষ্টা করুন আপনি, এবং তাদের দেখুন চার্টে গেলে কী হবে, তাহলে তাদের নেট রিয়ালাইজেশন কী হবে, তাদের বাড়বে, অর্থাৎ বেশি টাকা দামে কিন্তু তাদের তেল বিক্রি হবে, তাহলে প্রফিট তারা কিন্তু 2 পয়সা বেশি ইনকাম করবে, এবং তাদের কিন্তু সেখানে হয়তো বড় বড় ইনভেস্টার ইনভেস্ট করতেও পারেন। এরপরে আর একটা সেক্টর রয়েছে অনেক চিরপরিচিত, যাদেরকে বলা হয় আইটি এবং ফার্মা সেক্টর। আইটি এবং ফার্মা সেক্টরের দিকে নজর কী রাখতে পারি, দেখুন এগুলোকে ডিফেন্সিভ সেক্টর বলা হয়, কিন্তু আইটির অবস্থা এখন খারাপ আপনারা জানেন, তবুও আমাকে বলতে হবে, বিষয়টাকে আলোচনা করতে গেলে বলতেই হবে, কারণ একটুখানি হয়তো উপর দিকে ঘুরতে পারে বা একটু দাঁড়াতে পারে, যেভাবে পড়ে যাচ্ছিল সেখান থেকে হয়তো খানিকটা আশার আলো জাগবে তাদের মুখে। তো এগুলোকে এক্সপোর্ট ড্রিভেন কোম্পানি। আইটি সেক্টরে যুদ্ধ লাগলে পরে কী হবে, কোনো যুক্তি আসছে, কোনো মাথাতে বুদ্ধি আসছে না। একটু ভাবার চেষ্টা করুন। আমরা কি বলছিলাম যে ডলারের দাম বেড়ে যাবে, তো আইটি সেক্টরে পেমেন্ট কিছু হয় মেনলি কিসে, ডলারে আসে, তাহলে তারা যখন ডলার টাকা নিয়ে আসবে তখন এখানে যখন টাকা করবে তখন অনেক বেশি টাকা পাবে, সুতরাং তাদের মুনাফা কিন্তু বাড়বে। ডলার স্ট্রং হলে এই কোম্পানিগুলোর রেভিনিউ কিন্তু ইন্ডিয়ান রুপিতে যখন কনভার্ট করবে তখন কিন্তু অনেকটা বেড়ে যাবে। সুতরাং যখন যুদ্ধ আসে তখন আইটি সেক্টরকে কিন্তু অনেকেই সেফ বেট মনে করতে পারে, কিন্তু এবারে যে সিচুয়েশন তৈরি হচ্ছে এক্ষেত্রে যে মনে করবে তা কিন্তু নয়। আর এইখানেই কিন্তু শেয়ার মার্কেটের বিউটি। কেন? কারণ শেয়ার মার্কেটে যেটা আপনি শুনলেন আপনার ভিতরে ভিজতে হবে বিষয়টা, তবে আপনি বুঝবেন যে আইটি সেক্টরে কি তাহলে এখন ইনভেস্ট করে দেবো। কিছুটা হলে পরে কত দূর পর্যন্ত যেতে পারে, কতক্ষণ যেতে পারে, কতটা আশা করতে পারেন, একদম আকাশে উঠে যাবে না। আইটি সেক্টরের প্রভাব রয়েছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম এআই ঘটিত দিয়ে, সেটা আমি আলোচনা করেছি। সুতরাং এর উপর একটা মিশ্র প্রতিক্রিয়া করবে। আগে যা ঘটেছিল এখন আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন তা কিন্তু ঘটবে না। এবারে আপনারা হয়তো অনেকে অধৈর্য হয়ে পড়ছেন যে যুদ্ধ, অথচ ডিফেন্স সেক্টরের নামটা করছেন না। নশ্বই, ডিফেন্স সেক্টরের নামটা তো আমাকে করতেই হবে, আপনারা সবাই জানেন। ডিফেন্স সেক্টরের জিওপলিটিক্যাল টেনশন যখনই ঘটবে, ডিফেন্স সেক্টর কিন্তু সবাই কিন্তু বাজেট বাড়িয়ে দেয়। এর ইন্ডিয়াও বাড়াবে। ইন্ডিয়া গভর্নমেন্ট তো অনেক আগে থেকেই ডিফেন্সের উপরে অনেক ফোকাস করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এই সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তাদের অর্ডার বুক কিন্তু স্ট্রং থাকার চান্স আছে, আগে থেকেই আছে, এখনও আছে। এরপরে যে কথাটি প্রথমেই আমার বলা উচিত ছিল, সেটা আমি অনেক পরে এসে বলছি, সেটা হচ্ছে গোল্ড এবং প্রেসিয়াস মেটাল। দেখুন এটা কিন্তু শেয়ার নয় কোনো, সুতরাং সাধারণত কি করে না, ইনভেস্টাররা যারা, তারা কি করে, রিস্ক অফ মোড বলে একটা মোড রয়েছে। রিস্ক অফ মোড মানে আমি কোনো টেনশন নেবো না, কোনো রিস্ক নেবো না, আমার কাছে কানি টাকা রয়েছে, সেই টাকাটা আমি কোনো সেফ জায়গাতে বসিয়ে দেবো। তো সেফ হ্যাভেন অ্যাসেট চলে যাব গোল্ডে, সব থেকে বেটার। তাহলে গোল্ডের ইটিএফে আমি নাম করব না, তো সেগুলোতে বন্ডে ইত্যাদিতে তারা কী করবে, একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে। আমরা কালকেই চার্টে দেখবেন, সোমবার দিন চার্টে দেখবেন যে কী ধরনের গোল্ডের স্পাইক আসছে কিনা, সিলভারের স্পাইক আসছে কিনা। যদিও সিলভারকে খুব বেশি আমি বলে দিতে পারি না যে সেফ হ্যাভেন অ্যাসেট, কিন্তু এই মুহূর্তে সিলভারের তো দাম ভালোই, এবং সিলভার একটা ভালো জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, তার একটা কী করবো বাজার দর রয়েছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যারা এসে শুনেছেন তাদের জন্য আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ওভারঅল মার্কেটে কিন্তু একটা অস্থিরতা থাকবে, একটা ভোলাটিলিটি থাকবে। তো সেই আজকে কালকের দিনেই কিন্তু আমি কিনতে চলে যাব না, সেই ভোলাটিলিটি যদি আমি হজম করতে পারি তবেই কিন্তু আমি এই মার্কেটে কাজ করব। যারা ইন্টারডে ট্রেডিংই করছেন, যারা এই ধরনের সুইং ট্রেডিংই করছেন, কিছুদিন তারা ছাড় নিতে পারেন। যে কোনো সময় যা খুশি একটা বলে অস্থিরতা থাকবে। সুতরাং এখনই কিন্তু অ্যাগ্রেসিভ লং পজিশন নেওয়ার কিন্তু সময় নয়। কিছুটা সময় মার্কেটকে অবজার্ভ করুন, মার্কেটকে নিচে আসতে দিন বা মার্কেটকে উপরে যেতে দিন, মার্কেটকে স্টেবল হতে দিন, একটা বটম তৈরি হোক, একটা জায়গায় থাকুক, তারপর কিন্তু আপনি সেখানে একটা বাইং করতে পারেন বা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। এবার আমি বলেছিলাম যে আমাদের পোর্টফোলিওকে কী করে ম্যানেজ করা উচিত। দেখুন, পোর্টফোলিওকে আপনি হেজ করার চেষ্টা করুন, আপনি সেফ হ্যাভেন অ্যাসেট দিয়ে হেজ করার চেষ্টা করুন পোর্টফোলিওকে। যদি আপনার কাছে খুব ভালো স্টক থেকে থাকে, যারা ফান্ডামেন্টালি স্ট্রং, তাহলে সেই স্টকগুলো যখন নিচে আসবে আপনি আরও অ্যাকুমুলেট করতে পারেন, সেগুলোকে কিনতে পারেন। কোথায় কিনতে হবে তার জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি রয়েছে, সেই সমস্ত স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ডিপে কেনার একটা সুযোগ আপনার কাছে ভালো থাকতে পারে। সুতরাং আজে বাজে দেখে যা খুশিতে আপনি টাকাগুলোকে খরচ করে দেবেন না, তার পরিবর্তে সময় এলে যাতে ইনভেস্ট করতে পারেন। করোনার মতো যদি মার্কেট ডিপ আকারে আমাদেরকে দেয়, আবার একটা সুযোগ দেয়, তাহলে আপনার তো জীবন ভর্তি হয়ে যাবে, তাই না? আপনি আবার
ইনভেস্ট করতে পারবেন। সুতরাং প্রথমেই কাল থেকেই একটা বোম পড়লো আর আপনি কিনতে লাগলেন তা নেই, অনেক দূর ঘটনা ঘটতে পারে। তো সেগুলোকে দেখুন, সেগুলোকে বোঝার চেষ্টা করুন, অনুভব চেষ্টা করুন, ভোলাটিলিটি দেখুন, মার্কেটকে কাছ থেকে দেখুন, প্রচুর রকম জিনিসকে ভাবনা চিন্তা করুন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। একটা কথা বলতেই হয়, যেটা এডুকেশনাল পারপাসে আমরা বুঝতেই পেরেছেন। আমি বোঝানোর চেষ্টা করলাম যে যুদ্ধের সময় কি হয়, আরও হয়তো অনেক বড় করে বলতে হতো, কিন্তু আমি তো দেখেছি আপনাদের বড়তে খুব একটা আসক্তি নেই। তো যাই হোক, মোটামুটি যে আলোচনা করলাম আশা করি আপনারা অনুভব করতে পেরেছেন, আমাদের ভালো হবে এতে, এবং আমরা শুনলে পরে সেটাকে অনুভব করতে পারবেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাফল্য আমি কামনা করছি। আপনাদের ভালো। নমস্কার, ধন্যবাদ।